হ্যালো, আমি রিয়া দেব। আবারও হাজির হলাম নতুন আরও একটা গল্প নিয়ে। ২৭ বছর বয়স আমার, মাঝারি উচ্চতা, ফর্সা না, কিন্তু একটা উষ্ণ রং আছে গায়ে। চোখ দুটো একটু বড়, কথা না বললেও অনেক কিছু বলে ফেলে। অফিসে সবাই আমাকে শান্ত স্বভাবের মেয়ে হিসাবেই চিনত, কিন্তু ভেতরে আমি তখন অন্য এক গল্পে জড়িয়ে পড়ছি। আমার আর আমার বরের প্রথম দেখা হয়েছিল অফিসেই। সেই ছোট্ট প্রাইভেট অফিসে দুপুরের আলোটা কাচের জানালা দিয়ে ঢুকে টেবিলের ওপর পড়ছিল। আমি নতুন জয়েন করেছি, একটু নার্ভাস ছিলাম। এক্সকিউজ মি, এই ফাইলটা কোথায় জমা দিতে হবে? আমি হালকা কাপা গলায় জিজ্ঞেস করেছিলাম। সে মাথা তুলে তাকাল। একটা মুহূর্ত, তারপর হাসল। সেই হাসিটা অদ্ভুত শান্ত। আমি দেখিয়ে দিচ্ছি, আসুন। সেই প্রথম আমি তার পাশে হাঁটছিলাম, খুব কাছাকাছি, অথচ অদ্ভুতভাবে দূরে। সেদিন খুব সাধারণ একটা দিন ছিল, কিন্তু এখন মনে হয় ওই দিনটাই আমার জীবনের গল্পটা বদলে দিয়েছিল। তারপর ধীরে ধীরে চোখাচোখি বাড়ল, অফিস শেষে একসাথে বের হওয়া, চা খাওয়ার অজুহাত, আর মাঝে মাঝে অকারণে চুপ করে থাকা। একদিন সে বলেছিল, তুমি চুপ থাকলে ভালো লাগে। আমি হেসে বলেছিলাম, চুপ থাকলেও? সে একটু থেমে বলেছিল, হ্যাঁ, তখন আরও বেশি। সেই মুহূর্তে আমার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠেছিল। কিন্তু আমরা কেউই তখন কিছু বলিনি। সব কিছুই যেন এই বুঝি কিছু হবে, কিন্তু হচ্ছিল না। তারপর একদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি নামল। আমরা দুজন একটা ছাউনির নিচে দাঁড়িয়ে, খুব কাছে, এতটাই কাছে যে তার হাতটা আমার হাত ছুঁয়ে যাচ্ছিল বারবার। আমি সরিয়ে নিতে পারতাম, কিন্তু নেইনি। সেও কিছু বলেনি, শুধু একবার খুব আস্তে বলেছিল, ঠান্ডা লাগছে? আমি মাথা নাড়লাম, না। কিন্তু আসলে অন্য কিছু হচ্ছিল। ঠিক তখনই সে আমার হাতটা হালকা করে ধরে ফেলল। ১ সেকেন্ড, ২ সেকেন্ড, তারপর ছেড়ে দিল। আমরা কেউই কিছু বললাম না, কিন্তু ওই স্পর্শটা আমার ভিতরে কোথাও আটকে গেল। সেই রাতেই আমি বুঝেছিলাম এই গল্পটা সাধারণ থাকবে না। বৃষ্টির সেই দিনের পর আমাদের মধ্যে কিছু একটা বদলে গিয়েছিল, কিন্তু সেটা কেউ মুখে বলিনি। পরের দিন অফিসে ঢুকতেই আমি অজান্তেই ওকে খুঁজলাম। সে আগের মতোই নিজের টেবিলে বসে কাজ করছিল, কিন্তু আজ একবার চোখ তুলে তাকাতেই আমাদের চোখে চোখ পড়ে গেল। ১ সেকেন্ড, ২ সেকেন্ড, তারপর দুজনেই একসাথে চোখ সরিয়ে নিলাম। আমি নিজের অজান্তেই হেসে ফেললাম। সেদিন থেকেই শুরু হলো এই চুপচাপ খেলা। সে কাজ করতে করতে হঠাৎ তাকায়, আমি ধরতে পারলে সে চোখ নামিয়ে নেয়। আমি তাকালে সে যেন বুঝেই যায়, কিছু না বলেও অনেক কিছু হচ্ছিল। দুপুরে আমি ফাইল নিয়ে বসে আছি, হঠাৎ সে এসে দাঁড়াল। চলো, কফি খাবে? আমি একটু অবাক হলাম। এখন? সে হেসে বলল, হ্যাঁ, একটু ব্রেক দরকার। আমরা অফিসের পাশের ছোট্ট কফি শপে গেলাম। টেবিলের দুপাশে বসে আছি, কিন্তু আজ কথার চেয়ে নীরবতাই বেশি কথা বলছিল। সে কাপটা এগিয়ে দিয়ে বলল, তোমার জন্য, উইদাউট সুগার, ঠিক তো? আমি তাকিয়ে রইলাম। তুমি মনে রেখেছ? সে হালকা হেসে বলল, সব কিছু না, কিছু কিছু জিনিস মনে থাকে। কথাটা খুব সাধারণ ছিল, কিন্তু আমার ভিতরে কোথাও যেন নরম হয়ে গেল। এরপর থেকে কফি যেন একটা অজুহাত হয়ে গেল। কখনো সে ডাকে, কখনো আমি। কখনো আমরা শুধু বসে থাকি, কখনো হালকা হাসি। কিন্তু প্রতিবারই একটা অদ্ভুত টান থাকে। মাঝে মাঝে আমাদের হাত একে অপরের কাছে চলে আসে, ছুঁয়ে যায় কি যায় না, আর ঠিক তখনই আমরা দুজনেই থেমে যাই। যেন একটা অদৃশ্য লাইন আছে, যেটা কেউ পার করতে চাইছি না, আবার পার করতেও চাইছি। একদিন অফিস একটু দেরিতে ছুটি হল, বাইরে তখন সন্ধে নেমে গেছে। আমি ব্যাগ নিয়ে বেরোতেই সে পাশে এসে বলল, চলো, আমি পৌঁছে দিই। না, লাগবে না, আমি বললাম, কিন্তু গলায় সেই জোরটা ছিল না। সে হেসে বলল, তবুও।
আজ যেতে দাও। আমরা পাশাপাশি হাঁটছিলাম, রাস্তার আলো, হালকা বাতাস, আর আমাদের মাঝখানে এক অদ্ভুত নীরবতা। হঠাৎ সে খুব আস্তে বলল, তুমি থাকলে দিনটা ছোট মনে হয়। আমি কিছু বললাম না, শুধু হালকা করে তাকালাম। সেই দৃষ্টিটা যেন একটু বেশি সময় ধরে রইল। আমরা দুজনেই থেমে গেলাম কয়েক সেকেন্ডের জন্য। কেউ কিছু বলল না, কিন্তু সেই মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি কিছু একটা হয়ে যাবে। কিন্তু ঠিক তখনই পাশ দিয়ে একটা গাড়ি হর্ন বাজিয়ে চলে গেল। আমরা দুজনেই একটু সরে দাঁড়ালাম। মুহূর্তটা ভেঙে গেল। সে হালকা হেসে বলল, চলো, দেরি হয়ে যাচ্ছে। বাড়ির সামনে এসে দাঁড়ালাম। আমি দরজার সামনে, সে একটু দূরে। ঠিকমতো পৌঁছেছ, এইটাই জানাতে এসেছি, সে বলল। আমি হেসে বললাম, তুমি তো সাথে আছো। সে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। সেই দৃষ্টি যেন একটু বেশি গভীর। আমি দরজা খুলে ভেতরে ঢুকতে যাচ্ছিলাম, হঠাৎ সে ডাকল, শোনো। আমি ফিরে তাকালাম। সে যেন কিছু বলতে গিয়ে থেমে গেল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে শুধু বলল, কাল দেখা হবে। আমি মাথা নাড়লাম। দরজা বন্ধ করে ভেতরে ঢুকে গেলাম, কিন্তু বুকের ভেতরটা তখনও কাঁপছিল। এরপর এইভাবেই আমাদের দিনগুলো কেটে যেতে লাগল। চোখে চোখে কথা বলা, অফিসে ছোট ছোট অজুহাতে কাছে আসা, মাঝে মাঝে কফি, আর অফিস শেষে ওর সাথে বাড়ি ফেরা। আমাদের মধ্যে সবকিছুই ছিল, কিন্তু তবুও যেন কিছু একটা সবসময় বাকি থেকে যেত। এই বুঝি কিছু বলবে, এই বুঝি হাতটা ধরবে, এই বুঝি থেমে যাবে না আর। কিন্তু ঠিক তখনই আমরা দুজনেই থেমে যেতাম। সময় কেটে গেল। একদিন সে বলল, আমি বাসায় কথা বলেছি। তারপর সবকিছু খুব দ্রুত হল। দুপক্ষের পরিবার কথা বলল, দেখা সাক্ষাৎ হল, আর তারপর আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের দিন সবাই ব্যস্ত, আলো, শব্দ, হাসি। আমি লাল শাড়িতে বসে আছি, কিন্তু আমার চোখ বারবার ওকেই খুঁজছিল। সে একবার তাকাল, সেই চেনা দৃষ্টি, শান্ত কিন্তু গভীর। মনে হচ্ছিল এতদিনের না বলা কথাগুলো আজ বুঝি বলে ফেলবে। কিন্তু না, সেই দিনটাও অন্য দিনের মতোই কেটে গেল। বিয়ের পর আমি নিজের ইচ্ছাতেই চাকরি ছেড়ে দিলাম। সবাই বলেছিল, চালিয়ে যেতে পারো, কিন্তু আমি চাইছিলাম এই নতুন জীবনে পুরোটা মন দিতে। আমার নিজের মা বাবা, আর ওর বাড়িতে শুধু ও আর ওর বাবা। ছোট্ট একটা পরিবার, শান্ত, চুপচাপ, কিন্তু কোথাও যেন একটু ফাঁকা। প্রথম কয়েকদিন সবকিছু নতুন ছিল, ঘরের গন্ধ, মানুষের অভ্যেস, আর আমাদের সম্পর্কটাও। আমরা একসাথে থাকছি, একই ঘরে, কিন্তু তবুও সেই আগের মতোই একটা দূরত্ব রয়ে গেল। রাতে আমরা পাশাপাশি শুয়ে থাকি, কথা হয়, হাসি হয়, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমাদের মাঝে এখনও সেই অদৃশ্য লাইনটা আছে। একদিন আমি জিজ্ঞেস করলাম, তুমি এত চুপচাপ কেন? সে হালকা হেসে বলল, আমি এমনই। আমি তাকিয়ে রইলাম। এই উত্তরটা আমি আগেও শুনেছি, কিন্তু এখন সেটা ঠিক লাগছিল না। আরেকটা জিনিস আমি ধীরে ধীরে খেয়াল করলাম। আমার শ্বশুর, তিনি খুব কম কথা বলেন, কিন্তু তার চোখ দুটো সবকিছু লক্ষ্য করে। আমি রান্নাঘরে কাজ করি বা ঘরের মধ্যে হাঁটি, মাঝে মাঝে অনুভব করি তিনি দেখছেন। অস্বস্তি লাগে না, কিন্তু একটা অদ্ভুত সচেতনতা তৈরি হয়। একদিন দুপুরে আমি একা বসেছিলাম, ও তখন বাইরে কাজে গেছে। হঠাৎ শ্বশুর এসে পাশে বসলেন। তুমি চাকরি ছেড়ে দিলে কেন? আমি একটু চমকে উঠলাম। এমনি, ইচ্ছে করেই। তিনি মাথা নাড়লেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, সব ইচ্ছে ঠিক হয় না। আমি তার দিকে তাকালাম। কথাটা খুব সাধারণ, কিন্তু তার বলার ভঙ্গিটা কেমন যেন অন্যরকম। আমি কিছু বললাম না। তিনি উঠে চলে গেলেন। সেই রাতেই আমি বিছানায় শুয়ে আছি, ও পাশে চুপচাপ। আমি হঠাৎ বললাম, তোমার বাবা আমাকে আজ একটা অদ্ভুত কথা বললেন। সে চুপ করে রইল। কয়েক সেকেন্ড পরে বলল, কি বললেন? আমি উত্তর দিলাম না সঙ্গে সঙ্গে, কারণ আমি নিজেই ঠিক বুঝতে পারছিলাম না কথাটার মানে কি। ঘরের আলো নিভে গেল, অন্ধকারে আমরা পাশাপাশি শুয়ে। তারপর খেলা শুরু হল। নতুন বিয়ে খেলা তো হবেই। সে এক খেলা খেলতে খেলতে ভোর হয়ে গেল।
আমার আর ঘুমালাম না। আমি লক্ষ্য করতে থাকি। আমার শ্বশুর আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। প্রথমে ব্যাপারটা খুব একটা গুরুত্ব দিইনি, ভাবতাম হয়তো আমারই ভুল লাগছে। কিন্তু দিন যেতে যেতে ওই দৃষ্টিটা বারবার আমার সামনে আসতে লাগল। আমি রান্নাঘরে কাজ করছি, হঠাৎ অনুভব করি কেউ দেখছে। পিছন ফিরে তাকালেই তিনি দাঁড়িয়ে আছেন, চুপচাপ, কোনো কথা নেই, শুধু তাকিয়ে আছেন। আমাদের চোখে চোখ পড়ে গেলেই তিনি হালকা করে মুখ ঘুরিয়ে নেন, আর তারপর নিজের রুমে চলে যান। একদিন দুপুরে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, হালকা বাতাস বইছে, ঘরের ভেতরটা নীরব। হঠাৎ মনে হল কেউ যেন পেছনে। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। তিনি ঠিক আমার পেছনে দাঁড়িয়ে, চোখ দুটো স্থির, যেন কিছু বলতে চাইছেন, আবার বলছেন না। আমার বুকের ভেতরটা একটু কেঁপে উঠল। আমি কিছু বলার আগেই তিনি আবার মুখ ঘুরিয়ে নিলেন, এক মুহূর্তেও না থেমে নিজের রুমে চলে গেলেন। সেদিন রাতে আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। বারবার সেই দৃষ্টি, সেই নীরবতা। মনে হচ্ছিল তিনি শুধু দেখছেন না, কিছু একটা বুঝতে চাইছেন, বা হয়তো মনে করিয়ে দিতে চাইছেন। কিন্তু কি? আমি চোখ বন্ধ করলাম। ঘরটা নিস্তব্ধ। হঠাৎ করেই মনে হলো করিডোরে হালকা পায়ের শব্দ। আমি ধীরে ধীরে উঠে বসলাম। দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। দেখলাম আমাদের ঘরের সামনে কেউ এক মুহূর্ত দাঁড়িয়েছিল, আর তারপর ধীরে ধীরে সরে গেল নিজের রুমের দিকে। আমি আমার শ্বশুরের সব কাজ করে দিতাম, ঘর পরিষ্কার করা, বাথরুম ঘর পরিষ্কার করা। বাথরুমের সাদা সাদা কিছু পড়ে থাকতে দেখলাম। আমার আর বুঝতে বাকি রইল না কেন আমার শ্বশুর আমাকে দেখে নিজের রুমে চলে আসে। এরপর থেকে আমিও মজা নিতে শুরু করলাম। আমার শ্বশুর মাঝে মধ্যে ড্রিঙ্ক করতেন, বাড়িতেই। প্রথম প্রথম একটু অস্বস্তি লাগত, কিন্তু পরে বুঝলাম এটা যেন তার একটা অভ্যেস নয়, বরং একাকিত্বের সঙ্গী। সন্ধে নামলেই তিনি নিজের রুমে চলে যেতেন। টেবিলের ওপর গ্লাস, বোতল সবকিছু খুব গুছিয়ে রাখতেন। কখনো আমাকে ডাকতেন, একটু জলটা দেবে? আমি চুপচাপ গিয়ে দিয়ে আসতাম। কখনো গ্লাস ধুয়ে রাখতাম, কখনো টেবিলটা একটু ঠিক করে দিতাম। তিনি কিছু বলতেন না, শুধু একবার তাকাতেন, সেই একই দৃষ্টি, স্থির, একটু গভীর, যেন কিছু বলতে চাইছেন কিন্তু থেমে যাচ্ছেন। এইভাবেই চলল কিছুদিন। আমার বরের আজ অফিস। সেদিন আমার বর ফোন করে বলল, অফিস থেকে আসতে আজ দেরি হবে। বাড়িটা হঠাৎ করেই একটু বেশি চুপচাপ লাগছিল। সন্ধ্যের পর শ্বশুর ড্রয়িং রুমে বসেছিলেন। আমাকে দেখে হালকা গলায় জিজ্ঞেস করলেন, তুমি ড্রিঙ্ক করবে? আমি এক মুহূর্ত থেমে রইলাম। কেন জানি না, না বলার কথা মনে এলো না। আমি মাথা নাড়লাম, হ্যাঁ, একটু। ড্রয়িং রুমের সোফায় আমরা দুজন বসে পড়লাম। টেবিলের ওপর দুটো গ্লাস, আলোর রংটা নরম, ঘরটা শান্ত। তিনি গ্লাসে ঢেলে আমার দিকে বাড়িয়ে দিলেন। আমাদের আঙুল এক মুহূর্ত ছুঁয়ে গেল। খুব ছোট্ট একটা স্পর্শ, কিন্তু সেটা অকারণে থেকে গেল মনে। আমরা ধীরে ধীরে চুমুক দিচ্ছিলাম। কথা খুব বেশি হচ্ছিল না। মাঝে মাঝে তিনি কিছু জিজ্ঞেস করতেন, আমি ছোট করে উত্তর দিতাম। আবার নীরবতা। একসময় আমি বুঝতে পারলাম তিনি আমার দিকে তাকিয়ে আছেন, সেই একই দৃষ্টি, স্থির, শান্ত, কিন্তু কোথাও যেন অন্য কিছু লুকানো। আমি গ্লাসটা হাতে ধরেছিলাম, কিন্তু হঠাৎ মনে হল ঘরের বাতাসটা একটু ভারী হয়ে গেছে। আমি চোখ তুলতেই আমাদের চোখে চোখ পড়ে গেল। এইবার কেউ চোখ সরাল না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, সময়টা যেন একটু ধীরে চলতে লাগল। আমি হালকা করে গ্লাসটা নামিয়ে রাখলাম। তিনি তখনও তাকিয়ে, কিছু বলছেন না, শুধু সেই দৃষ্টিটা রেখে দিচ্ছেন আমার উপর। আর আমি বুঝতে পারছিলাম এই নীরবতার ভেতরে কিছু একটা বদলে যাচ্ছে। তারপর তিনি বললেন, আজ আমি খেলব তোমার সাথে এই খেলা, তুমি কোনো দিন ভুলবে না। হঠাৎ তিনি সোফায় আমাকে নিয়ে খেলতে শুরু করলেন। আমিও রাজি হয়ে গেলাম। পরে দেখি এই বুড়ো আমার বরের থেকে ভালো খেলে। হঠাৎ দরজার শব্দ হল। আমি চমকে তাকালাম। আমার বর বাড়ি চলে এসেছে। সে দরজার কাছে দাঁড়িয়ে এক মুহূর্ত আমাদের দুজনকে দেখল। আমরা ড্রয়িং রুমে সোফায় বসে, গ্লাস হাতে। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর সে হালকা হেসে বলল, ও, তোমরা খেলা শুরু করে দিয়েছ? আমি কিছু বলার আগেই সে জুতো খুলে ভেতরে এসে আমাদের পাশেই বসে পড়ল। আমাকেও দাও, আমিও জয়েন করি এই খেলায়। তারপর আমরা তিনজন মিলে খেললাম সেই পুরনো আদিম খেলা,
সোফায় দাঁড়িয়ে বসে শুয়ে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। এই রকম আরও রোম্যান্টিক গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবে। আবার দেখা হবে নতুন গল্পে।